অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক, ছাত্র জনতা আত্মত্যাগের কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা ইস্যু সংকটের রাজনৈতিক সমাধান সহ 3 প্রস্তাব ডক্টর ইউনুসের। $19 কোটির বেশি সহায়তা ঘোষণা মার্কিন প্রশাসনের। নেই যানজট, তবুও হচ্ছে উড়াল সড়ক। রাজশাহীতে মেগা প্রকল্পের নামে শত কোটি টাকা লুটের অভিযোগ লিটনের বিরুদ্ধে। নওগাঁয় প্রতিমন্ত্রীর সিন্ডিকেটে ধরাশয়ী বহু মানুষ। সকালের সময়ের সঙ্গে আছি আমি তানভীর হাসান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এ কথা জানান বাইডেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নজিরবিহীন এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ অধিবেশনের মধ্যে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে বৈঠক হয় মার্কিন প্রেসিডেন্টের। দুই নেতার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত শেখ হাসিনা সরকারের নিপীড়নের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সংক্ষেপে জানান কিভাবে শিক্ষার্থীদের অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তিনি সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। অধ্যাপক ডক্টর ইউনুস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে, আর এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বলেন, সব সহযোগিতা নিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বৈঠকে জুলাই বিপ্লব চলাকালীন শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেন প্রধান উপদেষ্টা। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। তো মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনুসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন দুই নেতা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ায় অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন ট্রুডো। এ সময় ডক্টর ইউনুস বলেন, বিগত সরকার নানাভাবে ধ্বংস করেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ও মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ম্যানেজিং ডিরেক্টর ও জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বিশ্বের বেশ কয়েকটি ক্ষমতাশালী দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আর্থিক খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে বৈঠকে বাংলাদেশকে পুনর্গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পৃথক এসব বৈঠকে বিশ্ব নেতারাও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্ণ সমর্থন ব্যক্ত করার ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানে অপেক্ষায় থাকার কথা জানিয়ে 3 দফা প্রস্তাব দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ প্রস্তাব দেন ডক্টর ইউনুস। বৈঠকে উপস্থিত ছিলেন মিয়ানমার বিষয়ে
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। এই সময় রোহিঙ্গাদের নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখতে সব অংশীজনদের সঙ্গে বাংলাদেশ সরকারের কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বলেন, রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের জন্যই উদ্বেগের নয়, এর ফলে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তা ছড়িয়ে পড়তে পারে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর উপরও। বৈঠকে রোহিঙ্গাদের সহায়তায় $19.9 কোটি অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সফরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার প্রথম দিনের কর্মদিবসে তার ব্যস্ততম সময় অতিবাহিত করেছেন। তার কর্মসূচিগুলোর মধ্যে বেশিরভাগই ছিল জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে। আজকে সব মিলিয়ে জাতিসংঘের অভ্যন্তরে এবং বাইরে সব মিলিয়ে তার 10টিরও বেশি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন এবং এর মধ্যে প্রথমে জাতিসংঘ মহাসচিবের প্রার্থনা সভায় তিনি যোগ দেন। এরপরে তিনি জাতিসংঘের যে অধিবেশন শুরু হয়েছে মূল বিতর্ক পর্ব, সেই উদ্বোধনী পর্বে তিনি কিছু সময় যোগ দিয়েছেন। তার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক সেই ঐতিহাসিক নজিরবিহীন বৈঠকটি করেন এবং তার আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন, পরে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন, ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং আরও বেশ কয়েকটি সাইডলাইন মিটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি কিন্তু অংশগ্রহণ করেন এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট চলছে দীর্ঘদিন ধরে, সেই সংকট নিরসনে বাংলাদেশের আয়োজনে একটি সাইডলাইন হাই লেভেল মিটিংয়ে তিনি বক্তব্য রাখেন, যেখানে রোহিঙ্গা সংকট নিরসনের জন্য যুক্তরাষ্ট্র আরও বাংলাদেশকে $199 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। তারপরে ক্লিন্টন গ্লোবাল ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন। ফ্রেন্ডস অফ বাংলাদেশ শীর্ষক একটি আয়োজনে তিনি যোগ দেন জাতিসংঘ সদর দপ্তরের বাইরের একটি ক্লাবে, যেখানে প্রায় 200 অতিথি ছিল। সব সময় বাংলাদেশের পাশে যেসব বন্ধুরা ছিল সেসব বন্ধুদেরকে নিয়েই এই আয়োজন ছিল। সেখানে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। তারপরে তিনি আবার সদর দপ্তরে ফিরে যান এবং জাতিসংঘের অভ্যন্তরে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের যে 50 বছরের সদস্যপদ, সেই সদস্যপদ উদযাপন, আপনি জানেন যে 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল বাংলাদেশ। তারপরে আজকে 2024 সাল অর্থাৎ 50 বছরের সুবর্ণ জয়ন্তীর একটি অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানেও 100 অতিথি উপস্থিত ছিলেন। এর মধ্যে প্রায় 60 থেকে 70 জন জাতিসংঘের বিভিন্ন রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিরাও সেখানে অংশ নেন এবং তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দেন এবং সবাইকে তিনি যে নতুনভাবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের এবং বাংলাদেশের যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় বিশ্ব নেতাদের প্রতি তিনি আবারও উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য। তো তারপরে আগামীকালকে যে দিনটি, দ্বিতীয় দিন বুধবার যে কর্মদিবসটি আসছে, সেই কর্মদিবসে তার কয়েকটি গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ এবং বৈঠক রয়েছে। তার মধ্যে অন্যতম দক্ষিণ এশিয়ার দুটি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে তিনি বৈঠক করবেন, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন, বেশ কয়েকটি দাতা এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রধানদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সব শেষে তিনি রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে তিনি কিন্তু নৈশভোজে আবারও অংশগ্রহণ করবেন। সেইখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আবারও দেখা হবে। এই ছিল আজকে যে সারাদিন প্রথম দিন যে কর্মদিবস কাটিয়েছেন, যে কর্মসূচিগুলো ছিল এবং আগামীকালকে যে কর্মসূচিগুলো হবে তার সবিস্তারে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্রধান উপদেষ্টার আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।
জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনের মূল বিতর্ক পর্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তবে গাজা যুদ্ধ চলমান রাখায় পশ্চিমাদের মূল্যবোধ নষ্ট হচ্ছে বলে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘ অধিবেশনে শেষবারের মতো ভাষণ দিয়েছেন জো বাইডেন। এ সময় সব ধরনের আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার বক্তব্যে উঠে আসে চলমান সংঘাতের কথা। গাজা, ইসরায়েল, সুদান ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই বলেও জানান গুতেরেস। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। Governments and others feel entitled to get out of jail free card. They can trample international law. They can violate United Nations Charter. অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্ব নেতারা। গুতেরেসের পর বক্তব্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান ফিলেমন ইয়াং। তার বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের মূল বিতর্ক শুরু হয়। প্রথমেই বক্তব্য দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। সুন্দর ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য জাতিসংঘের সংস্কার করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় চলমান সংঘাত অব্যাহত থাকাই নষ্ট হচ্ছে জাতিসংঘের সুশৃঙ্খল ব্যবস্থা ও পশ্চিমাদের মূল্যবোধ। নিরীহ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ সময় ইসরায়েলকে নগ্ন সমর্থন দেয়ায় মিত্র দেশগুলোর তীব্র নিন্দা জানান তিনি। পাশাপাশি যুদ্ধ বন্ধে নেতানিয়াহু প্রশাসনের প্রতি আহ্বানও জানান। গাজা উপত্যকায় বোমা বর্ষণের ইতি টানতে বলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো ভাষণ দেন জো বাইডেন। আগ্রাসন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি। ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবি জানান। এছাড়াও বিভিন্ন ইস্যুতেও কথা বলেন বাইডেন। Let us never forget, some things are more important than staying in power. It's your people that matter the most. Never forget, we are here to serve the people. এদিকে গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারা একটি বিশাল কলঙ্ক। ৭৯তম অধিবেশনে অংশ নিয়ে এমনই মন্তব্য করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। গাজায় গণহত্যা চালানোর সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংলাপের মাধ্যমে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান। পাশাপাশি পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান অচল অবস্থা শেষ করার কথাও জানান তিনি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের টানা ২ দফায় মেয়র ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য AHM খায়রুজ্জামান লিটন। তিনি বাণিজ্যিক ভবন, সড়ক, ফ্লাইওভার নির্মাণের মতো বড় বড় প্রকল্প তৈরি করে কয়েকশো কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। লিটনের শখ পূরণে মাত্র ৯৬ বর্গ কিলোমিটার আয়তনের শহরে ৫টি ফ্লাইওভারের নির্মাণ কাজও শুরু হয়, যা অপ্রয়োজনীয় বলছেন বিশেষজ্ঞ ও নগরবাসী। অবশ্য সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্পগুলো বাদ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির প্রতিবেদন। ২০১৯ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে প্রায় ৩,০০০ কোটি টাকা বরাদ্দ দেয় একনেক। এর আওতায় সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৩টি প্যাকেজে ৫টি ফ্লাইওভারের টেন্ডার করা হয়। প্রকল্প ব্যয় ধরা হয় ৭২২ কোটি টাকা। শহরে যানবাহনের চাপ কমাতে ফ্লাইওভারগুলো জরুরি বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বর্তমানে এসব ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। তবে ক্ষমতায় থাকাকালীন কেউ মুখ না খুললেও হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্প নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন নগরবাসী। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ খাত বাদ দিয়ে কেবল শখ পূরণে এসব অর্থ ব্যয় করে লিটন হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। তাই অপ্রয়োজনীয় প্রকল্পগুলো বাদ দেওয়ার দাবি তাদের। এই ফ্লাইওভারটা আসলে কোনো যানবাহন তো যাই না, ইভেন যারা লোকাল আছেন বা আশেপাশে যারা থাকেন তারা এখানে বসে একটা আড্ডা দেয়। কিছু প্রতিষ্ঠান ঠিকাদাররা এটা যোগ সাদৃশ করে এগুলা প্রজেক্ট গেলা ভাই করেছে। এখানে কোনো জামি থাকে না, এখানে এটা আসলে একটা বেহুদা একটা প্রকল্প। শহরে কোনো যানজট না থাকার পরও ফ্লাইওভার তৈরির এই প্রকল্পকে অর্থের অপচয় হিসেবে দেখছেন নগর পরিকল্পনাবিদ। সিটিজেনদের সুযোগ সুবিধা বা বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়ার জন্য অনেক ধরনের আরও ফিল্ড আছে বা ডাইমেনশন আছে বা যেগুলো এক্সপেকটেশান আছে যেগুলো আমরা করতে পারতাম। তো এটা টু সাম এক্সটেন্ট আমিও বিলিভ করি যে এটা একটা মিস প্ল্যানিং এবং এটা কোনো কিছু চিন্তা না করেই এবং
অর্থের অপচয় তো বটেই, এবং এই টাকাটা অন্য জায়গায় বরাদ্দ করলে অবশ্যই বেটার হতো। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, জনবান্ধব নয় এমন প্রকল্পগুলো বাদ দেওয়ার পাশাপাশি যেসব ফ্লাইওভার নির্মাণের কাজ মাঝামাঝি পর্যায়ে আছে তা শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে, সরকার আমাদের নির্দেশ যেগুলো অর্ধেক হয়ে গেছে বা বেশিরভাগ অর্থ ব্যয় হয়েছে সেগুলো কন্টিনিউ করে এমনভাবে করা যাতে বেশি করে জনবান্ধব করা যায় এটি, আর যেগুলো শুরু করেনি সেগুলো আমরা একটু কন্টিনিউ করব না। এর আগে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে 207 কোটি টাকা ব্যয়ে 810 মিটার ফ্লাইওভার সহ 5 কিলোমিটার সড়ক নির্মাণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া নগরীর বুধপাড়া এলাকায় 202 মিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করে সিটি কর্পোরেশন, যা কোনো কাজে আসছে না বলেও জানান নগরবাসী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহিদুজ্জামান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, নিয়োগ, টেন্ডার, জমি দখল করে গত 15 বছর শত শত কোটি টাকা হাতিয়েছে শাহিদুজ্জামানের পরিবার। শক্ত সিন্ডিকেট গড়ে তোলায় সর্বশান্ত হয়েছে অনেক মানুষ। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। ব্যাপারে অনেক টাকা ভাস্তার থেকে নিচে 11 লক্ষ টাকা, তারপর তো আমার হলো চাকরি কেসের ব্যাপারে বাবলু সরকার টাকা নিছে। নওগাঁর ঘোষনগর এলাকার বাসিন্দা কৃষক আক্তারুজ্জামানের মতো একাধিক ব্যক্তি সব হারিয়ে হয়েছেন দিশেহারা। তাদের অভিযোগ, সাবেক প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের সিন্ডিকেটের জালে কেউ মিথ্যা মামলায়, আবার কেউ চাকরির আশায় বিপুল টাকা তুলে দিয়েছিলেন। পত্নীতলা ধামুরহাট নিয়ে গঠিত নওগাঁ 2 আসন। 2008 সালের পর থেকে এই আসনে আওয়ামী লীগের হয়ে টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন শহীদুজ্জামান সরকার। 2024 সালের নির্বাচনে শহীদুজ্জামানকে করা হয় পরিকল্পনা প্রতিমন্ত্রী। দীর্ঘমেয়াদী এই ক্ষমতায় থাকা শহীদুজ্জামান এলাকায় দখলদারিত্ব, নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের গড়ে তোলেন শক্ত সিন্ডিকেট। ভুক্তভোগীরা জানায়, এই সিন্ডিকেট শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এলাকার মানুষের কাছ থেকে। টোটাল ঘোষনগর ইউনিয়নের যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে নিয়োগ বাণিজ্য করেছেন। 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে একটা তার নিয়োগ দিয়েছেন। পিটুয়া বাহিনী দিয়ে এই পুলিশদের আক্রমণ করে এবং এই গাড়ি ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। দিয়ে তারা এই নিরহ মানুষ, আমার মতো শত শত মানুষকে আসামি করে। উনি যেখানে থাক, এমপি সাহেব যেখানে থাক, সেখান থেকে নিয়ে আসে সুষ্ঠু বিচার করার দরকার। গ্রামের মানুষকে মামলায় জড়ানো এবং সেখান থেকে নাম বাদ দেওয়া নিয়ে চলে বিপুল অর্থ বাণিজ্য। তবে এই মামলায় কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি না হয় তা খতিয়ে দেখার আশ্বাস জেলা পুলিশের। অজ্ঞাত ব্যক্তি উল্লেখ করে যে মামলা দায়ের হয়েছে, সেখানে কোনো মানুষেরই কোনো আশঙ্কা বা ভয়ের কোনো সুযোগ নেই, দরকারও নেই। কারণ আমরা সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করি, গণহারে আসামি গ্রেপ্তার করি না। শহীদুজ্জামান ও তার পরিবারের বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। এরই মধ্যে শহীদুজ্জামানের বিরুদ্ধে 2টি মামলা করেছেন ভুক্তভোগীরা। জবরদখল করে তারা বিভিন্ন রকম অবৈধ সম্পদের অধিকারী হয়েছেন, পাশাপাশি উনি ওনার নিজের ক্ষমতাকে অপব্যবহার করেছেন। এই মর্মেও অনেক অভিযোগ আমাদের কাছে জমা হয়েছে। আমরা অতি সত্বর এটার বিষয়ে আইনি পদক্ষেপে যাব ইনশাল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান শহীদুজ্জামান ও তার পরিবারের সদস্যরা। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধায় চট্টগ্রাম বন্দরে আনা 42টি গাড়ির ভবিষ্যৎ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যেই নতুন করে আরও 15টি গাড়ি এসে পৌঁছেছে বন্দরে। দ্বাদশ সংসদে 15 জন সদস্যের নামে জাপান থেকে আনা এসব গাড়ির প্রতিটির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা। শাখার টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে সাজিয়ে রাখা জাপানের টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার মডেলের এসব গাড়ির মালিক হওয়ার কথা ছিল সদ্য ভেঙে যাওয়া দ্বাদশ সংসদের সংসদ সদস্যদের। 850% শুল্ক হার হিসেবে প্রতিটি গাড়ির বাজার মূল্য 10 থেকে 12 কোটি টাকা হলো সংসদ সদস্যরা মাত্র 1 কোটি টাকায় মূল্যবান গাড়ির মালিক হওয়ার সুযোগ পেতেন। কিন্তু 5 আগস্ট সরকার পতনের পরপরই আমদানি করা অন্তত 42টি গাড়ি জব্দ করে শুল্ক কর্তৃপক্ষ। অবশ্য ক্রিকেটার সাকিব আল হাসান সহ 7 জন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি খালাস করে নিয়েছিল। সবশেষ চালানে 14 সেপ্টেম্বর আনা হয়েছে আরো 15টি গাড়ি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা 30 দিন দেখব, দেখার পরে যদি এর মধ্যে এগুলা নর্মালি ডেলিভারি না যায় তাহলে আমরা কাস্টমসকে সেগুলো বাই পেপার হ্যান্ড ওভার করে দেব এবং কাস্টমস তাদের নিয়ম অনুযায়ী সেগুলা অকশনে দিবে।
এদিকে সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি নিয়ে সৃষ্টি হয়েছে নানামুখী জটিলতা। বিশেষ করে সংসদ কার্যকর থাকা অবস্থায় এসব গাড়ি আমদানির প্রক্রিয়া হয়েছিল। বর্তমানে যেহেতু সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তাই আগের সুবিধায় গাড়ি ডেলিভারি দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় চট্টগ্রাম কাস্টম হাউস। এই অবস্থায় আগে জব্দ হওয়া গাড়ির ভবিষ্যৎ জানতে জাতীয় রাজস্ব বোর্ডে গত মাসে চিঠি দিয়েছিল তারা। অবশ্য সেই চিঠির এখনো জবাব আসেনি। গাড়ি সহ আমদানি করা যে কোনো পণ্য 30 দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। যেহেতু সংকটটা ভেঙে গিয়েছে, সেই ক্ষেত্রে এমপি সুবিধা এগুলো খালাস হবে কি হবে না এই বিষয়ে, তো যেহেতু এটা একটা নীতিগত সিদ্ধান্ত বা একটা আইনি বিষয় এখানে আছে যে সংসদ ভেঙে যাওয়ার পরে এটা তারা সুবিধা পাবে কিনা, এটা আইনগতভাবে এনবিআর আমাদেরকে যে দিক নির্দেশনা দিবে সেটার হলে আমরা কার্যক্রম গ্রহণ করব। নতুন চালানে আসা গাড়িগুলোর আমদানিকারক হিসেবে রয়েছেন অভিনেত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, চট্টগ্রামের সীতাকুণ্ডের SM আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমান, খুলনার SM কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সারোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার SKS একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদহের নাসের শাহরিয়া জাহিদি, যশোরের তহিদুজ্জামান এবং সুনামগঞ্জের মোহাম্মদ সাদিক। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ভেঙে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদের 15 জন সাবেক সংসদ সদস্যের আমদানি করা মূল্যবান গাড়ির অবস্থান এখন চট্টগ্রাম বন্দরের কার শেডে। আগামী 1 মাসের মধ্যে এসব গাড়ি ডেলিভারি নেওয়া না হলে চলে যাবে নিলামে। তবে তারা আদৌ ডেলিভারি নিতে পারবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। কাস্টমসের পক্ষ থেকে নীতি নির্ধারণ মহলের কাছেও চিঠি দেওয়া হয়েছে। দ্রুত এসব গাড়ি ডেলিভারি কিংবা নিলাম না হলে পর্যায়ক্রমে স্ক্র্যাপ হিসেবে বিক্রি হবে, এমনটি শঙ্কা করছেন নিলামকারীরা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ। মজুরি বৃদ্ধি ও বছর শেষে 10% হারে ইনক্রিমেন্ট দেয়া সহ পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়েছে সরকার ও মালিকপক্ষ। এই সিদ্ধান্তের পর কাজে ফিরেছেন শ্রমিকরা। সবশেষ পরিস্থিতি জানতে গাজীপুর শিল্পাঞ্চলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। শ্রমিকদের যে অস্থিরতা চলছিল সেই অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য সরকার এবং মালিক পক্ষ থেকে আসলে যে ধরনের বৈঠক হওয়ার কথা সেটি হয়েছে এবং বৈঠকের পরপর শ্রমিকদের যে হাজিরা, বোনাস সহ নাইট বিল এগুলো সহ আসলে শ্রমিকদের যে দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু গতকাল পূরণের ঘোষণা দেওয়া হয়েছে এবং 18 দফা দাবি সরকার এবং মালিক পক্ষ মেনে নিয়েছেন এবং মেনে নেওয়ার পরপর আজকে সকাল থেকে যে দৃশ্য আমরা দেখেছি শিল্পনগরী গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার সামনের দৃশ্য, সেটি হচ্ছে দলে দলে শ্রমিকরা কাজে যোগদান করেছে। অর্থাৎ বলতে গেলে যে শ্রমিকদের দাবির মুখে যে আসলে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরপর কিন্তু বারংবার বৈঠক হয়েছে মালিক পক্ষের সঙ্গে, তারপরে এরকম সিদ্ধান্ত হয়েছে। বলে রাখছি যে এই যে হাজিরা, বোনাস এবং নাইট বিল সহ অন্য দাবিগুলো, সেই দাবি বাস্তবায়নের জন্য মূলত কাজ করছিল শ্রমিক সংগঠনগুলো এবং সেইটি কিন্তু সর্বশেষ পূরণ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই কাজে যোগদান করেছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অস্থিরতার সংবাদ নেই, স্বাভাবিকভাবেই আসলে শ্রমিকরা কাজে যোগদান করেছে। বলে রাখছি গাজীপুর, সাভার, আশুলিয়া এবং রাজধানীর আশপাশে যে শিল্পনগরী রয়েছে সেই সকল শিল্পনগরীতে স্বাভাবিকভাবে যে উৎপাদন কার্যক্রম অর্থাৎ 8টার সময় তারা কার্যক্রম শুরু করেছে কিছুক্ষণ আগে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা তথ্য সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। বলে রাখছি গত কয়েক সপ্তাহ ধরে যে অস্থিরতা চলছিল, শ্রমিকরা কাজে যোগদান কেউ করেছিল, কেউ আবার কর্মবিরতিতে গিয়ে রাস্তা অবরোধ করেছিল, নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে শিল্পনগরীতে এবং এতে করে কিন্তু এই চাপ পড়েছিল সাধারণ মানুষের উপরও। কারণ এই শ্রমিকরা যে ধরনের আসলে আন্দোলন করছিল যে দাবিগুলোতে, এই দাবি নিয়ে তারা মহাসড়কে নেমেছিল এবং ঘন্টার পর ঘন্টা মহাসড়ক আটকে তারা তাদের দাবি পূরণের চেষ্টা করেছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিজিএমইএ এটি খুব স্বাভাবিকভাবে আসলে তারা খুব চিন্তার মুখেই পড়েছিল। তার পরবর্তীতে বৈঠক করে দফায় দফায় এই সিদ্ধান্তে গতকাল উপনীত হয়েছে এবং এই সিদ্ধান্ত দেওয়ার পর কিন্তু শ্রমিকরা উজ্জীবিত হয়েই কাজে যোগদান করেছে আজকে পর্যন্ত, তাই দেখেছি আমরা। মোটামুটি এই ছিল শিল্পনগরী থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।
সিটি অব জয় কলকাতার রাজপথ থেকে তুলে নেওয়া হচ্ছে শতাব্দীর প্রাচীন পরিবহন ট্রাম। এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। রাজ্য সরকারের দাবি, শহরে মানুষের মতো অন্য যানবাহনও বাড়ছে, এতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ট্রাম। কলকাতার টালিগঞ্জ ট্রাম ডিপো ঘুরে আরও বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 24 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলবেলা মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের রাস্তায় নিজ গতিতে এগিয়ে চলতে দেখা গেল এই ট্রামটিকে। আনুষ্ঠানিকভাবে দিন তারিখ ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কলকাতা শহর থেকে প্রাচীনতম এই গণপরিবহনটি তুলে নেওয়ার কথা জানিয়েছে। সঙ্গে জানিয়েছে সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তিও। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রামের চলা এটা আজকের দিনে সম্ভব নয়। 1883 সালে ভারতের কলকাতা সহ 15টি শহরে গণপরিবহন হিসেবে যুক্ত হয় এই ট্রাম। প্রথম দিকে ঘোড়ার সঙ্গে বেঁধে এবং পরে কয়লা ডিজেল ইঞ্জিন এবং সবশেষ ইলেকট্রিক ইঞ্জিনে চলে পরিবেশ বান্ধব এই যানবাহনটি। কলকাতার সবচেয়ে কম ভাড়ায় শহরটির প্রায় 60% এলাকায় একদিক থেকে আরেক দিক যাওয়ার সুযোগ থাকায় একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ট্রাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে নগরায়নে বাড়তে থাকে 4 চাকার গাড়ির সংখ্যা, বেড়ে চলে ব্যক্তিগত যানও। 32 কিলোমিটার এলাকা জুড়ে যে ট্রাম লাইন রয়েছে সেটাও বাড়ানো সম্ভব হয়নি রাজ্য সরকারের। সম্ভব হয়নি অন্য পরিবহনের সঙ্গে তীব্র বাণিজ্যিক প্রতিযোগিতায় পেরে ওঠা। এতে আস্তে আস্তে 33টি রুট থেকে কমতে থাকে 150 বছরের প্রাচীন এই যানবাহনের রুট। শেষে মাত্র 2টো রুটে এসে দাঁড়ায় এটি। এবার এলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো ঘোষণা জানিয়ে বাসিন্দাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হলুদ ট্যাক্সি কলকাতা যেমন একটা পুরানো পাবলিক সেবা, ট্রামটা একটি জনপ্রিয় পাবলিক সেবা, সারা পৃথিবীব্যাপী কিন্তু এটা সমৃদ্ধ। ছোট ট্রেনের আদলে ছোট, কিন্তু মানুষ আনন্দ করে এটা ভ্রমণ করে। তবে পর্যটকদের জন্য কলকাতার ময়দান ধর্মতলার মাঝে একটা সংক্ষিপ্ত রুট চালু রাখবে সরকার। সেখানে উঠে পর্যটকরা তুলতে পারবেন সেলফি, নিতে পারবেন ঐতিহ্যের ঘ্রাণও। বেশ কয়েক বছর ধরেই ধুঁকছিল কলকাতার ঐতিহাসিক এই গণপরিবহনটি, আর এবার কলকাতার রাস্তা থেকে পাকাপাকিভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারা বলছেন, এক সময় যখন গরুর গাড়ি চলতো তখন এই ট্রামই ছিল সবচাইতে দ্রুতগামী যান, আর এই মুহূর্তে যেখানে মেট্রো চলছে সেখানে এই যানটি ভীষণভাবে অপ্রাসঙ্গিক। তাই বাস্তবতার নিরিখেই এই সিদ্ধান্তে তাদের আসতে হয়েছে। কলকাতার টালিগঞ্জের ট্রাম ডিপো থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। পাকিস্তানের রাষ্ট্রীয় এয়ারলাইন্স বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী 1 অক্টোবর নিলামের আয়োজন করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির জাতীয় পরিষদে কমিটির বরাতে তথ্য জানায় একটি বেসরকারি টেলিভিশন। সরাসরি সম্প্রচার হতে পারে এই নিলাম অনুষ্ঠান। বেসরকারি খাতে পরিচালনা করতে নিলামে তোলা হবে এটি। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে দেয়া সংস্কারের শর্ত অনুযায়ী লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের 51 থেকে 100% পর্যন্ত শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। এই ছিল সকালের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।